হ্যাঁ, আজকে আবার শুরু করছি তোদের। তাহলে আগের দিন পিরিয়ডিক ক্লাসিফিকেশন ইলেকট্রনিক কনসেপ্টটাকে শিখিয়েছিলাম। আজকের জায়গাটাকে দেখ একটু, আজকের জায়গাটাকে দেখলে বুঝতে পারবি ব্যাপারটা। দেখ, আমি এই মডার্ন পিরিয়ডিক টেবিলটাকে লিখে রেখেছি ক্যাশ সিস্টেমে, ক্যাশ সিস্টেমে লিখে রেখেছি, যেটা তোদের আগের দিন এই পিরিয়ডিক টেবিলটাকে আমি আঁকা শিখিয়েছিলাম। এবং সেখানে দেখ মডার্ন পিরিয়ডিক টেবিলের ক্যাশ সিস্টেম 1A 2A 3B থেকে এখানে 2B, 3A থেকে 7A, এটা 8A, এইটা রাখা আছে। এদের মধ্যে এই জায়গাটা এস ব্লক, এদের ইলেকট্রনীয় এই জায়গাটা হচ্ছে এস ব্লক। এই যে এতটা, এই যে এইটা এখান থেকে শুরু করে এই যে এতটা পর্যন্ত, এটা হচ্ছে এস ব্লকটা। এই এস ব্লকটা ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে NS1 থেকে 2, অর্থাৎ গ্রুপ 1 এর হচ্ছে NS1 হবে সবাইকার, গ্রুপ 2 এর হচ্ছে NS2 হবে। এর মধ্যে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তোরা আমি তোদেরকে বলেইছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবারে একটু কনসেপচুয়াল জায়গাগুলোকে আলোচনা করবো, তো সমস্যা থাকলে বলবি। খুব সহজ ব্যাপার। ধর এটা প্রথম পর্যায়ে পিরিয়ড 1, পিরিয়ডগুলো লিখে দিই আমি। পিরিয়ড 1, 2, 3, 4, 5, 6 আর 7, এগুলো পিরিয়ড। অনুভূমিক বা হরাইজন্টালগুলো হচ্ছে পিরিয়ড। সেই পিরিয়ড হচ্ছে প্রথম পিরিয়ডের হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে 1s1। যদি বলিস যে এই মৌলটা এটা ফ্রান্সিয়াম, লেখা নেই, এটার কী হবে, এর ইলেকট্রনীয় বিন্যাস হবে 7s1, হলো তো। আবার এই মৌলটার হবে 6s2। এইরকমভাবে পি ব্লকের যে মৌলগুলো আছে, পি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে NS2টা ভর্তি থাকবে। তারপর NP1 to 6, এটা NP1, NP2, NP3, NP4, NP5, NP6। হিলিয়ামটা ব্যতিক্রম। হিলিয়ামটা যেহেতু ইনার্ট, হিলিয়ামটার অ্যাকচুয়ালি ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে, দেখ হিলিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস, হিলিয়াম 2 1s2, হিলিয়ামের 1s2 ইলেকট্রনীয় বিন্যাস। কিন্তু এটাকে তাহলে এস ব্লকে রাখা উচিত ছিল, কিন্তু বাধ্য হয়ে এটাকে পি ব্লকে রাখতে হয়েছে। তার একটাই কারণ, হিলিয়ামটা একটা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডনগুলোর মতন এখানে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরকম করে আছে। এদের মতোই হিলিয়াম একটা ইনার্ট গ্যাস। তাহলে সেজন্য তাকে পি ব্লকে রাখা হয়েছে। এবং ওদের ওপরে রাখার আরেকটা অন্য কারণও আছে। দেখ ব্যাপারটা তোদের আগের দিন বলেছিলাম যে ইনার্ট গ্যাসগুলোর অক্টেট পূর্ণ হয়। ধর এই যে এই জায়গাটাতে এখানে আছে নিয়ন, হিলিয়াম নিয়ন 10, হিলিয়ামের পর নিয়ন 1s2 2p6, 1s2 2s2 2p6। শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে এবং এটাকে বলছে অক্টেট। এবং মজাটা হচ্ছে কি, অক্টেট বা অষ্টক সমস্ত ইনার্ট গ্যাসগুলোরই কিন্তু অক্টেটটা ফুলফিল, অর্থাৎ যোজক কক্ষপথে তাদের 8টা ইলেকট্রন থাকে, তাদের NS2 NP6 ইলেকট্রনিক কনফিগারেশন, যে কোনো ইনার্ট গ্যাস হিলিয়াম বাদে। কিন্তু হিলিয়ামেরটা কেন ঠিক ব্যতিক্রমও নয়, তার একটা যুক্তি আছে। কারণ তাকে পি ব্লকে কেন রাখা হলো, এর আগের দিন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, তার ব্যাখ্যাটা একটু শুনে নে। অ্যাকচুয়ালি প্রথম যে পর্যায় সেটার সাথে রিলেশন আছে প্রথম কক্ষপথ, এবং প্রথম কক্ষপথের একটাই মাত্র কক্ষ, সেটা হচ্ছে এস। এবং প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, যেহেতু এস সাবসেলটার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। তাহলে প্রথম পর্যায়ের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টো, অর্থাৎ প্রথম পর্যায়ের ক্ষেত্রে অক্টেট ফুলফিল হয় না, সেক্ষেত্রে দ্বৈত পূর্তি হয়। ইংরেজিতে যাকে বলা হয় ডুপ্লেট। আমি এখানে হিলিয়ামের পাশে লিখে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে ডুপ্লেট, বাংলায় বলে দ্বৈত পূর্তি। দ্বৈত পূর্তি ইংরেজিতে বলা হয় ডুপ্লেট ফুলফিল। সেই যেহেতু এটা ডুপ্লেটটা ফুলফিল আছে, অর্থাৎ স্যাচুরেশন, একটা সম্পৃক্ততা চলে এসছে ইলেকট্রনের সংখ্যার, এর থেকে বেশি ইলেকট্রন প্রথম পর্যায়ে থাকা সম্ভব নয় কোনো মৌলের। সেজন্যই একে একদম প্রথম পর্যায়ের শেষে স্থান দেওয়া হয়েছে অন্যান্য ইনার্ট গ্যাসগুলোর সাথে। বোঝা গেল? তাহলে এটা পি ব্লক। ডি ব্লকটা দেখ, ডি ব্লকের ক্ষেত্রে ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে n-1, d 1 to 10, n-1, আর nটা যেখানে যোজক কক্ষপথ বা ভ্যালেন্সের, আর NS1 to 2। 1টা কেন না, কপারের সেই কপার এবং ক্রোমিয়ামের বেলাতে যে বিন্যাসটার একটু আব্বা প্রিন্সিপালের একটু পরিবর্তন হয়। আমি তাকে বোর্ডটাকে ছেড়ে দিচ্ছি তোদেরকে একটি স্ক্রিনশট নিয়ে নেবার জন্য, যদি দরকার লাগে দেখে নেবার জন্য। তাহলে এটা হচ্ছে কপার এবং ক্রোমিয়ামের জন্য এই 1টাকে রাখতে হয়েছে, এই যে 1টাকে। এছাড়া NS2 n-1 d1 থেকে 10, এটা হচ্ছে ND1 ND2 ND3 ND4 ND5 করে ND10 পর্যন্ত হবে, যেখানে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আসে। এগুলো আসছি আমি পরে। তাহলে এটা হচ্ছে ডি ব্লক। এবং এফ ব্লকটা হচ্ছে কি, এই দুটো এফ ব্লকের মৌল আছে, যে এখানে হচ্ছে এফ ব্লকের মৌলগুলোর 14টা মৌলের স্থান। যেহেতু আমরা জানি এফ উপকক্ষে 14টা মৌল, এস উপকক্ষে 2টো ইলেকট্রন থাকতে পারে, তাই এস ব্লকে 2টো মৌল।
পি উপকক্ষে 6টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তাই পি ব্লকটাতে 6টা মৌল, ডি উপকক্ষে 10টা ইলেকট্রন থাকতে পারে, তাই ডি ব্লকটাতে একটা পর্যায়ের অন্তর্গত 10টা মৌল থাকে, এবং এফ ব্লকের ক্ষেত্রে একই লজিকে 14টা মৌল থাকে। এবং দুটো আমি নাম বলেছিলাম তোদের, এটাকে ল্যান্থোনাইড এবং এটাকে অ্যাক্টিনাইডস বলা হয়। ল্যান্থোনামের পরের মৌলগুলো 14টা এবং অ্যাক্টিনামের পরের মৌল 14টা, এবং এদের ইলেকট্রনীয় বিন্যাস n-2, এফ 1 থেকে 14, n-1 0 থেকে 1, ns2। এই তো এই ব্যাপারটাকে একটু দেখ, যেটাকে আমি বলছিলাম এদের এই ব্লকগুলো হিসাবে একটু বলে দিই। একবার তোদের আগের দিন বলেছিলাম যে যেমন ভূগোলের স্টুডেন্টদের জানতে হয় যে ভারতবর্ষের একটা ম্যাপে কোথায় কি শহর আছে, নদী আছে, জঙ্গল আছে, হ্রদ আছে ইত্যাদি, ঠিক সেরকম আমাদের কেমিস্ট্রিতেও কিন্তু কেমিস্ট্রি স্টুডেন্টদেরকে ভালো করে বুঝতে হবে যে একটা পর্যায় সারণীর কোথায় কোন মৌলটার বাস, এবং সেটাকে আমি একবার তোদেরকে ঝালিয়ে নিচ্ছি ব্যাপারটাকে। এর আগের দিন ইলেকট্রনিক কনসেপ্টটা হয়ে গেছে। ধরা যাক এই যে মৌলটা, এটা একটা পি ব্লকের মৌল, এর ইলেকট্রনীয় বিন্যাসটা কী হবে, আগেরগুলো ভর্তি থাকবে, শেষে শুধু ভ্যালেন্স সেলটাকে বলে, ভ্যালেন্স সেলটা বাদ দিয়ে বাকিটা তো পরপর চলেই আসবে 1s2 2s2 করে। ভ্যালেন্স সেলটাকে হচ্ছে কেমন হবে, যেহেতু এটা দেখ 4 নম্বর পর্যায়ের মৌল, তাহলে এটা হবে 4s2 p1 p2 p3, তাহলে 4p3, তাহলে এটা হচ্ছে 4s2 4p3। ঠিক একই রকমভাবে এই মৌলটার ক্ষেত্রে হবে কি 4s2 4p1। আবার এই মৌলটার ক্ষেত্রে হবে, দেখ এটা 6 নম্বর পর্যায়, যেহেতু এটা 6 নম্বর পর্যায়ের মৌল, আমি এই মৌলটার কথা বলছি। এই মৌলটার নামটা মুখস্থ, সেই মুখস্থটা তোকে করতে হবে না, তোকে নাম এবং অ্যাটমিক নাম্বার প্রোভাইড করা থাকবে পরীক্ষায়। মুখস্থটা কোনো ফ্যাক্টরই নয়, পর্যায় সারণী মুখস্থর জায়গা চলে গেছে, মুখস্থ করতে হবে না। আমি তোদের বলেছি জিঙ্ক 30 পর্যন্ত শুধু সমস্ত চ্যাপ্টারের জন্যই মনে রাখতে হয় পরমাণু ক্রমাঙ্ক, আর কার পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে না। পুরো এই যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা পুরো তাহলে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কর উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, যেগুলো আগের যে ডবেরিনের ত্রয়ী সূত্র পড়েছিলি বা নিউল্যান্ডের বা সাকুরতোয়ার বা এবং মেন্ডেলিভের পর্যন্ত অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্বকে স্ট্যান্ডার্ডাইজ করে কিন্তু গড়ে উঠেছিল। সেখানে আর্গন আর পটাশিয়ামের প্রবলেম হচ্ছিল, এখানে দেখ আর্গন আর পটাশিয়ামের কোনো প্রবলেম হবে না। এখানে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের 19, আর যদি তুই 3 নম্বর পর্যায়ে এখানে আর্গন দেখিস, আর্গনে দেখবি 18, অথচ তাহলে 18-এর পর 19 ঠিক আছে, কিন্তু অ্যাটমিক ওয়েটের ক্ষেত্রে আর্গনেরটা বেশি এবং পটাশিয়ামেরটা কম, সেটা ত্রুটি ছিল। সেই ত্রুটিটা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার দিয়ে কিন্তু ত্রুটিটাকে মিটিয়ে দেওয়া হলো। তাহলে এখানে আমি ফিরে আসছি আমাদের এই আলোচনাটাতে। তাহলে এটা হচ্ছে কি 6s2 c, এটা এই মৌলটার ইলেকট্রনীয় বিন্যাস হবে 6, যেহেতু 6 নম্বর পর্যায়ে 6s2 p1 p2 p3 p4 p5, 6p5, বোঝা গেল 6s2 6p5। তাহলে এস ব্লকের বেলায় আর পি ব্লকের বেলায় বুঝতে পারলি। তবুও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবি, নির্দ্বিধায় জানাবি, কারণ আমি তোদের যারা পড়াশোনা করবি, পড়াশোনা বোঝার ক্ষেত্রে আমি 24 ঘন্টা তোদের সাথে আছি। আমি অনলাইনে ম্যাক্সিমাম সময় থাকি, আর তোরা মেসেজ করে রাখবি, ইমিডিয়েট হয়তো দেখতে না পারি, তোরা গ্রুপে মেসেজটা করে রাখলে আমি কোনো না কোনো সময় আমার চোখে পড়বেই, এবং সে আলোচনাটা কিন্তু তোদেরকে আমি করে দেবো যাকে। এবং চলে আসছি এবার ডি ব্লকের ক্ষেত্রে। ডি ব্লকের ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে ns1 থেকে 2 আর n-1 d 1 to 10। তাহলে যদি তোকে বলা হয় যে এই যে মৌলটা, এই মৌলটার ইলেকট্রনীয় বিন্যাস কত, দেখ 5, যোজক কক্ষপথ 5, তাহলে 5s2 d1 d2, 5s2 5d2, 4d2, n-1 d। তাহলে এই যে মৌলটার হবে কি 4s2 4d2 5s2 আর n-1 4। তাহলে এটা ইলেকট্রনীয় বিন্যাস হবে যোজক কক্ষপথ। তার আগে সবগুলো ভর্তি করে দিবি নির্দ্বিধায়। তো যদি পুরোটা ইলেকট্রনীয় বিন্যাস লিখতে বলে বলবি 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6 এর পর 3p6 এর পর 3d10, 3d10 এর পর 4s2 4p6 পুরো ভর্তি, তারপরে 4d2 5s2 সাজানো হয়ে গেল। বাস আগের একদম 40-র আগে পর্যন্ত সমস্তগুলো ভর্তি করে দিবি, দিয়ে শেষটা শুধু এইভাবে ক্যালকুলেশন করে বার করে দিবি, তাহলে তোর মিটে গেল। এই প্রসঙ্গে আমার কিছু কথা বলার আছে, সেজন্য এই জায়গাটাকে আমি লিখে রেখেছি, কয়েকটা মৌলকে আমি আলাদা করে উল্লেখও করেছি। এই ডি ব্লকটা, এখানে একটু কথা বলি, এই এস ব্লক আর পি ব্লকের ইলেকট্রনীয় বিন্যাসে দেখ কোনো ঝামেলা নেই। এই যে 4 5 এসবের কোনো ঝামেলা আসছে না, সব দেখ এখানে দেখ 2s2p, এখানে যে মৌলটাকে বললাম 6s2
6p5, তাহলে 6 ওই একটা উপকক্ষ 4-এর আরেকটা উপকক্ষ 5-এর এই সমস্যা কিন্তু এই দুটো ব্লকের ক্ষেত্রে নেই। তাই এই দুটো মৌল, এই দুটো গ্রুপকে বলা হয় টিপিক্যাল এলিমেন্টের গ্রুপ, টিপিক্যাল এলিমেন্ট বা আদর্শ মৌল। আমি লিখে দিচ্ছি এস ব্লক আর পি ব্লক, টিপিক্যাল এলিমেন্টস বা আদর্শ মৌল। আরেকটা নাম লিখে রাখবি, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা প্রতিনিধি মৌল, একই নাম, এস আর পি ব্লককে বলা হয়। যেখানে ডি ব্লককে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। কেন বলছি আমি পরে আসছি, আগে লিখে দিই নামটা, ট্রানজিশন এলিমেন্টস বলা হয় এই ডি ব্লকটাকে। ট্রানজিশন এলিমেন্টসের কারণটাকে আমি বলছি, আগে এই জায়গাটাকে একটু বুঝিয়ে দিই। বাংলায় বলে ট্রানজিশন এলিমেন্টকে সন্ধিগত মৌল সমূহ, সেটাও আমি আসছি। দেখ, জিঙ্কের বেলায় ইলেকট্রনীয় বিন্যাস তোদের খাতায় করা আছে, নিজেরা করেও দেখতে পারিস। এখন জিঙ্কের হচ্ছে, আমি লিখছি জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক 30, জিঙ্কের হচ্ছে 3d10 4s2, ঠিক আছে। তারপরে কপারকে ধর, কপার 29, 3d10 4s1, সে আব্বাও প্রিন্সিপাল এর পর যেটাকে আবার হাফ ফিল ফুল ফিলটা বেশি স্টেবল বলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তার ফলে এটা হয়। এটা আগে তাদেরকে অ্যাটমিক স্ট্রাকচারে বুঝিয়েছি। কপার, এই 1টা কপারের 1টার জন্য এখানে NS2 না লিখে 1 to 2 বলতে হয়, কারণ কখনো কখনো 1ও আসে, বেশিরভাগ ক্ষেত্রে 2, কিন্তু কখনো কখনো 1 আসে। এই কপারের ঠিক নিচে আছে সিলভার এবং গোল্ড, এদের কোনো অ্যাবনর্মালিটি নেই, মানে কপারের সাপেক্ষে একই রকমের। যেমন যদি বলিস যে গোল্ড, এই সিলভারের এজিটার কত 5 নম্বর পর্যায়, তাহলে হবে 4d10 5s1, 4d10 5s1, গোল্ডের হবে 5d10 6s1, তারপরে গোল্ড আছে। নিকেলের বেলায় 28, দেখ নিকেলটাকে আমি এবার লিখি, নিকেল 28, 3d8 4s2, এটা নিকেলটাই 28 এরকম হবে, তার একদম d1 d2 d3 d4 d5 d6 d7 d8, তাহলে এটা এবার 4 নম্বর, তাহলে 4s2 3d8 হয়ে গেল। বুঝতে পারলি নিকেলের পরে দেখ প্যালাডিয়াম আছে, তাহলে প্যালাডিয়ামের হওয়া উচিত কি ছিল? প্যালাডিয়ামের হওয়া উচিত ছিল ইলেকট্রনীয় অ্যাটমিক নাম্বার যাই হোক না কেন, তোরা বইয়ে দেখে নিবি, আমি বলে দিচ্ছি পরে। প্যালাডিয়ামের হওয়া উচিত ছিল 4d8 5s2, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্যালাডিয়ামের বেলায় কিন্তু এটা হয় না। তাহলে হয় কি, হয় যেটা 4d10 5s0, অর্থাৎ দুটো ইলেকট্রনিক শিফট করে যায় প্যালাডিয়ামের বেলায়। রডিয়ামের বেলাতেও অ্যাবনর্মালিটি আছে। এই অ্যাবনর্মালিটিগুলো কিন্তু অবজার্ভ ফ্যাক্ট, পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য, অর্থাৎ তাদের বিভিন্ন স্ক্রিনিং এফেক্ট এবং উপগ্রহগুলোর শক্তির যে পার্থক্যগুলো তাকে ক্যালকুলেশন করে গড়ে উঠেছে। অর্থাৎ এগুলো কয়েকটা জয়েন্টের জন্য মনে রাখতে হবে, সেটা তাদের অ্যাটমিক স্ট্রাকচারে আমি বলেছিলাম। তাহলে এই প্যালাডিয়াম রডিয়ামকে নিয়ে তাদের চিন্তা নেই। বাকিগুলো যেগুলো লজিক্যালি ইলেকট্রনীয় বিন্যাসগুলো কোনো লজিক ধরে ধরে হচ্ছে, বা চেঞ্জটাও যেটা হচ্ছে সেটা লজিক ধরে হচ্ছে, যেমন কপার বা ক্রোমিয়াম ইত্যাদি, এদেরগুলোই কিন্তু ভালো করে বুঝে রাখ 11-এর পরীক্ষার জন্য। এবং জয়েন্টের জন্য মাত্র কয়েকটা তাদেরকে আলাদা করে অ্যাবনর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমি দেখবি তোদের দিয়ে দিয়েছি, সেগুলোকে একটু জয়েন্টের জন্য মনে রাখতে হবে। তাহলে এই জায়গাটা গেল ডি ব্লকের। আচ্ছা, এবার আগে ইলেকট্রনিক বিন্যাসটাকে তোদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি অন্যান্য কথাগুলোতে আমি যাবো। আচ্ছা, এবারে এ ব্লকে চলে আসি। এ ব্লকের ইলেকট্রনীয় বিন্যাসটা হচ্ছে এই রকম। আমি এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি, এটা আমাদের আরও কাজে লাগবে বলে বাকিটাকে পুরোটাকে আমি মুছলাম না। দেখ, এই জায়গাটাকে একটু মুছে দিই। দেখ, এ ব্লকের বেলায় ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে এরকম। তোরা নিজেরা যদি আব্বাও প্রিন্সিপালের কাছে, যে এরকমভাবে আব্বাও প্রিন্সিপাল তোদেরকে আমি দেখিয়েছিলাম, এরকম করে দেখিয়েছিলাম, এটা যদি কমপ্লিট করিস বা বইয়ে তোরা যদি দেখিস, তাহলে দেখতে পাবি 6s-এর পর আছে 4f, 6s-এর পর আছে 4f, তারপরে আছে 5d। অর্থাৎ আগে 6s ভর্তি হবে, 6s-এর পরে 4f ভর্তি হবে, এবং তারপরে 5d ভর্তি হবে। এইটা পড়াতে গিয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেবো, সেটা তোরা বুঝতেই পারবি আমি যখন দেবো, সেটা আমি পরে আসছি কি প্রশ্ন, এটা পড়াতেই বলবো আমি। সেটা যেটা 6s 4f এবং 5d, প্রথমে 6s ভর্তি হবে, তারপর 4f, তারপর 5d। অর্থাৎ যার
4f এ ইলেকট্রন থাকবে, তার মধ্যে 6s এ থাকতেই হবে তার ইলেকট্রন, কারণ আগে তো 6s ভর্তি হয়ে তারপর 4f এ আসে, তাই না? বুঝতে পেরেছিস? অর্থাৎ 6s2 যখন কমপ্লিট হয়ে গেল, এই যে 6s2টা এখানে কমপ্লিট হয়ে যাবে, এর পরের ইলেকট্রনটা কিন্তু 4f এ যাবে, যাবার কথা। তাহলে এই জায়গাতেই মজাটা। এবারে ইলেকট্রনীয় বিন্যাসগুলোকে আমি পরপর তোদেরকে বলছি। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধর ND60, এই যে ND দেখেছি, ND60 হওয়া উচিত কি, এটা 6 নম্বর, এটা সবসময় এটা হচ্ছে, এটা 6 নম্বর পর্যায়, এটা 7 নম্বর পর্যায়ে হবে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড, কারণ ল্যান্থানামের এটা, অ্যাক্টিনাইডের এটা, এবং প্রত্যেকের গ্রুপটাই হচ্ছে 3B, এই 28টা মৌলের, 14-28টা মৌলের। তাহলে ND60 ইলেকট্রনীয় বিন্যাসটা হবে, ND60 ইলেকট্রনীয় বিন্যাসটাকে ভালো করে বুঝে দেয়। ND60 ইলেকট্রনীয় বিন্যাসটা হওয়া উচিত কি, আগে 6s2 ভর্তি হবে, তারপরে 4f কি হবে, 4f এর D1 D2 D3, 4f3, 6s2 NDর ক্ষেত্রে হচ্ছে, ND বলেছি 6s2 4f3, NDর ক্ষেত্রে দেখে নিই 6s2, ও সরি, হ্যাঁ 4f4 হবে, 4f4 হবে। কেন 4f4 হবে আমি পরে আসছি, NDর বেলায় কেন 4f4 হবে আমি আসছি। হ্যাঁ, এটা আমি কেন এটা হিসেবটা এরকম একটু এক ঘর বেড়ে গেল আমি আসছি, এটাকে তাহলে এইরকমভাবে পর করে 14টা পর্যন্ত ইলেকট্রন হবে। তো এই ব্যাপারটাকে একটু দেখ, এই ব্যাপারটাকে দেখাতে গেলে আমাকে শুরুটা করতে হবে ল্যান্থানাম। এই ল্যান্থানামের ঝামেলাটার থেকে আমার সূত্রপাত হচ্ছে, ল্যান্থানাম হচ্ছে 57, ল্যান্থানামের হচ্ছে 57। ল্যান্থানামের তাহলে ইলেকট্রনীয় বিন্যাস হওয়া উচিত, ল্যান্থানামের দেখ 6s2 পর হচ্ছে, তাহলে ইলেকট্রনীয় বিন্যাসটাকে পর দেখিস, দেখতে পাবি 6s2 4f1 হচ্ছে। তাহলে 4f1 হলে এটা এখানে থাকা উচিত ল্যান্থানামে, এখানে কেন? এই জায়গায় একটা মজা আছে, এই জায়গাটার থেকে ওই যে তাহলে ওই যে এমডিটাকে আমি লিখে মুছে দিলাম, তার কারণ আগে এটাকে বুঝিয়ে এমডিটাকে বোঝাতে হবে বলে আমি লিখে আবার মুছলাম, তোদের বুঝতে যাতে সুবিধে হয়। দেখ এই 4f1 এটা কিন্তু হয় না, তার বদলে হয় 6s2 5d1, তাই তো ডি ব্লক, D1 বলে তাই ডি ব্লক। কিন্তু কেন 4f1 না হয় 5d1 হয় কেন, এটাকে জাম্প করে এখানে যায় কেন? তার একটা কারণ আছে, সেখানে হচ্ছে, তার কারণটার নাম হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, যেটাকে বাংলায় আমরা বলি আবরণী প্রভাব, এবং এটার উপরে জয়েন্টের জন্য আমি তোদের জেড এফেক্টিভ পর্যন্ত পড়িয়েছি। স্ক্রিনিং এফেক্টটা হচ্ছে কি, এসের সর্বোচ্চ, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, উপকক্ষগুলো। যেহেতু এসটার লোবটা একটাই, পি এর 2টো, ডি এর 4টে এবং এফ এর আরও বেশি, তাহলে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনগুলো, ঘনত্বটা ইলেকট্রনের সব থেকে বেশি এখানে, বিকর্ষণ ক্ষমতা অনেক বেশি, তাই বিকর্ষণ করছে, ছোটো হওয়াটাকে বাধা দিচ্ছে স্ক্রিনিং এফেক্ট। এই রিপালসেন পাওয়ারটা হচ্ছে এসের সব থেকে বেশি, সেই জন্যই এসের স্ক্রিনিং এফেক্ট সব থেকে বেশি। তাহলে যখন দেখ 6s2তে ইলেকট্রন যখন ভর্তি ঢুকলো, এরপরে 4f যখন তুই ইলেকট্রনকে ঢোকাতে চাইছিস, 4f এর ঠিক আগে আছে 6s। আমি বলেছি তোদের যে ঠিক তার আগের উপকক্ষটা স্ক্রিনিং এফেক্টের জন্য সব থেকে বেশি রেসপন্সিবল বা দায়ী, তাহলে 4f এর আগেই আছে 6s, এবং যার স্ক্রিনিং এফেক্ট সর্বোচ্চ, তাহলে সেই একটা ইলেকট্রনকে কিন্তু 6s ঢুকতে দেবে না, বাধা দেবে, রিপেল করবে, বার করে দেবে, তাহলে পরমাণুটা তৈরি হবে না। সেজন্য পরমাণুগুলো চালাকি করে করলো কি, সে অনেকটা ঘুষ দেওয়ার মতো, যে একজনকে তুই অফিসারকে কাছে যেতে পারছিস না, তুই একটা তোর উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য একটা ফর্ম ব্লকে গিয়ে বা অন্য অফিসে গিয়ে গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হয় ডোমিসাইল সার্টিফিকেটটার জন্য, সেই সার্টিফিকেটটা হয়তো সই করছে না, হ্যাঁ তুই কী করলি, একটা ক্লার্ককে গিয়ে বললি যে কাকু একটু করে দিন না, সে বললো না হবে না, দিয়ে তুই বললি কি, তখন বললি কি, তুই বললি যে এটা একটু ব্যাপারটাকে একটু ম্যানেজ করে দিই, দিয়ে সে কোনোভাবে একটা কায়দা করে, সেই কায়দা তোরা বড়ো হলে শিখবি, সেসব করে ম্যানেজ করে অত কাজটা হয়ে গেল। এই যেটা, এটা কিন্তু মৌলগুলোও কিন্তু ওই চালাকিটা কিন্তু করে, এই মৌলগুলোই চালাকিটা করলো কি, এরা করলো কি, 4fকে পাত্তা না দিয়ে 5dকে একটা ইলেকট্রন দিয়ে দিল। কেন দিল দেখ, 5dর আগে আছে 4f, এবং এফের স্ক্রিনিং এফেক্টের মান সর্বনিম্ন, অর্থাৎ এফ কাউকে বিকর্ষণ করে না,
তাহলে 5D-তে যদি ইলেকট্রন ঢোকে তাহলে 4F বিকর্ষণের জন্য দায়ী হয় এবং যার বিকর্ষণ ক্ষমতা রিপালশন পাওয়ারটা নেই বললেই চলে, তাই ডিতে খুব সহজে ইলেকট্রন ঢুকতে পারে, তাই 5D1। যেই 5D1টা এখানে হয়ে গেল তাহলে কি হলো, ল্যান্থানাম হয়ে গেল ডি ব্লক, এফ ব্লক না হয়ে ল্যান্থানাম এখানে স্থান পেয়ে গেল। বুঝতে পারলি ল্যান্থানামের কায়দাটা? তারপরে চলে যায় সি। এবারে সিতে দেখ মজাটা, ল্যান্থানামের কেস তাহলে হলো। এবারে আমি সির কথা বলছি, C58। C58 এর বেলায় হচ্ছে কি, তাহলে 6s2, তারপর 4f1, 5d1, ডিতে একটা ইলেকট্রন ঢোকালো, দিয়ে 4f একটা দিয়ে দিল। একই কারণে আগে ইলেকট্রন দুটো ইলেকট্রনকে ঢুকতে দিচ্ছিল না 6s। C58 তাহলে এটা হচ্ছে দেখ এখানে ডি, এখানে অ্যাকচুয়ালি F1টা এখানে হয়েছিল, এখানে F2টা হয়েছে, F3 F4 এনডিটা এবার বুঝতে পারছিস, আরও বুঝতে পারবি। এরপরে সির পরে চলে আসছি PR59। তাহলে এবার তোরা ভাবছিস 6s2, 4f2, 5d1 হবে, কিন্তু না, এটা না হয় বইয়ে দেখবি 6s2, 4f3 দেওয়া আছে, 5d-কে এখানে ঘুষ দেয়নি। কেন? তার কারণ তিনটে ইলেকট্রনকে দুটো ইলেকট্রন বিকর্ষণ করতে পারে না, মেয়াদে ঢুকে গেছে 4f-এ তিনটে ইলেকট্রন। বোঝা গেল কথাটা? তাহলে ইলেকট্রন পেয়ারের এটা হবে। এবং এনডি, এবারে এনডিতে ফিরে আসছি 60, 6s2, 4f4, তাই এটা 4f4 হয়ে গেল এনডিটা। তাহলে এইভাবে ইলেকট্রন বেড়ে গেল, যে এবার স্বাভাবিক দেখতে পাবি। আবার যে অ্যাবনর্মালিটি পাবি জিডিতে, সেই জিডিটাকে আমি মুছে দিচ্ছি, জিডিটাকে দেখ GD64 হচ্ছে কি 6s2, 4f7, 5d1, 4f8, এটা d4, d5, d6, d7, d8 হওয়া উচিত। তাহলে 4f8, f2, f3, f4, f5, f6, f7, f8 হওয়া উচিত। তাহলে 4f8 হওয়া উচিত, কিন্তু এখানে আবার দেখ তাহলে তো 8টা ইলেকট্রনকে তো দুটো ইলেকট্রন বিকর্ষণ করতে পারবে না, তাহলে কেন এখানে একটা ইলেকট্রনকে ঘুষ দিতে হলো? না, মজাটা হচ্ছে এখানে ঘুষ দিতে হয়নি, এটা হচ্ছে সেই হাফ ফিল্ড ফুলফিলের কেস। আমরা জানি এফের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 7, এফের উপকক্ষের সংখ্যা হচ্ছে 7টা, এফ উপকক্ষটার সাবসেলের অরবিট নাম্বার অফ অরবিটস হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, তাহলে 7টাতেই হচ্ছে হাফ ফিল্ড, 7টা ইলেকট্রন থাকা মানে হচ্ছে হাফ ফিল্ড হওয়ার জন্য কিন্তু 4f7টা সব থেকে স্টেবল, তাই 5d1। এবারে আবার পরপর স্বাভাবিক হবে, এলইউতে গিয়ে দেখবি 14 হচ্ছে, ফুল ফিল্ড বলে 14। ঠিক আছে, তাহলে জিডিটা হয়ে গেল। এদের ক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মালিটি প্রচুর আছে, এর থোরিয়াম থেকে শুরু হচ্ছে, দেখতে পাই প্রথম থেকেই অ্যাবনর্মালিটি। এখানে 7s2, 6d2, এটা হচ্ছে থোরিয়ামের ক্ষেত্রে হয় 7s2, 6d2 হয়ে যায়, 6d2 হয়ে যায় এখানে আর সব লজিক ফজিক এখানে কাজ করছে না। এখানে 62 হয়ে যায় থোরিয়ামের বেলা, থোরিয়াম 90 বেলায় এটা। তাহলে এখানেও অ্যাবনর্মালিটি আছে যেমন এইগুলোর ক্ষেত্রে। তাহলে তোকে যা প্রশ্নটা আসবে লজিক্যাল প্রশ্ন, এইগুলো এই যে ল্যান্থানাইটসগুলো থেকে আসবে, অ্যাক্টিনাইটসেরগুলো কিন্তু মুখস্থ, একই রকমের মুখস্থ রাখতে হবে, দরকার নেই মুখস্থ রাখা, দু একটা অ্যাবনর্মালিটি শুধু মনে রাখবি বাস, তাহলেই হবে। এগুলো কিন্তু অ্যাবনর্মাল, তাহলে এগুলোকে নিয়ে তোদের হেডেক রইল না। অ্যাক্টিনাইটসগুলোকে এখানে দেখতে পাবি অ্যাবনর্মালিটি আছে। তাহলে SPDF গেল। আচ্ছা, এই জায়গাটাতে পড়াতে গিয়ে এই যে জায়গাটাকে বললাম, এখানে একটা মজা বলে দিই। দেখ, 1 নম্বর কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। তোরা মাধ্যমিকেও পড়েছিস, 11এও আমি পড়িয়েছি, সেটা হচ্ছে 2n²। তাহলে n সমান 1 হলে 2 গুণিত 1² মানে 2। 2 নম্বরের 2n² মানে 2 × 4 সমান হচ্ছে 8, 2 নম্বর কক্ষপথের। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কক্ষপথের সঙ্গে পর্যায়টা রিলেটেড, যতগুলো কক্ষপথ থাকে তার পর্যায়ে সেই মৌলটা ততই হয়। তাহলে 2 নম্বর পর্যায়ের সঙ্গে 2 নম্বর পিরিয়ড নাম্বার 2 এর সাথে অরবিট নাম্বার 2 এর কিন্তু একটা রিলেশন আছে। এবং 2 নম্বর যেহেতু কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই দ্বিতীয় পর্যায়টাতেও কিন্তু 8টা মৌল থাকে। 3 নম্বর পর্যায়ের কথা ভাব, 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথ, তার ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 18, 2n²। বড় একটা মুছি, এটাকে এই জায়গাটাকে মুছি, 2n² অর্থাৎ 2 × 3a² মানে হচ্ছে 18। তাহলে অর্থাৎ 3 নম্বর পর্যায়ে 18টা মৌল থাকে, কিন্তু দেখ 3 নম্বর পর্যায়ে 1 2 3 4 5 6 7 8টা মৌল। কেন 8টা মৌল? 3 নম্বর পর্যায়ে 8টা মৌল থাকার কারণটা একটু বুঝে দেখ। 3 নম্বর পর্যায়ে মানে 3 নম্বর অরবিটের S, P আর D হয়,
3s 3p3, কিন্তু মজা হচ্ছে আব্বাহের নিয়ম অনুসারে যার 3d অরবিটাল থাকবে তার 4s অবশ্যই থাকবে। এবারে 4s থাকা মানে মৌলটা 4 নম্বর পর্যায়ের হয়ে গেল, যেই কারণ ভ্যালেন্স সেল মানে হচ্ছে পিওর, তার ভ্যালেন্স সেল 4, যার 3d আছে, যে মৌলের, ভালো করে শুনে নেন কথাটা, যে মৌলের 3d আছে তার 4s অবশ্যই আছে, এবং 4 যদি তার ভ্যালেন্স সেল হয় তাহলে পিওরটাও হয় 4, কারণ পিওর ইজ ইকুয়াল টু ভ্যালেন্স সেল। অর্থাৎ 3d এই যে সাবসেলটা থার্ড পিরিয়ডের মৌলগুলোর জিনিসই নয়। তাহলে থার্ড পিরিয়ডের মৌলগুলোর কী কী উপকক্ষ বা সাবসেল থাকছে? রইল আমাদের এস আর পি। এসের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এবং পি এর 6, টোটাল 8, তাই 8টা মৌল থাকে। তাহলে এক কথায় উত্তর কি, যে 3d সাবসেলটা, যে মৌলের 3d সাবসেল আছে তার 4 নম্বর 4s অবশ্যই আছে, 4s সাবসেল তার থাকবেই। অর্থাৎ 3d সাবসেলযুক্ত এলিমেন্ট মৌলগুলো সবসময় 4 নম্বর পিরিয়ডের মৌল হবে, যদি তার ভ্যালেন্স সেলের ঠিক আগে 3d থাকে, 4 নম্বর পর্যায়ের মৌল হয় তারা। এবং আমরা জানি তাহলে 3 নম্বর পর্যায়ের জন্য আমাদের 3 নম্বর কক্ষপথের উপকক্ষ ব্যবহৃত হচ্ছে এস এবং পি, তার মান হচ্ছে 2 আর 6, 2 আর 6 যোগ করলে হয় 8। বোঝা গেল? এটাও তাহলে গেল। এরপরে দেখ, এখানে একটা তোদেরকে কথা বলেছিলাম টিপিক্যাল এলিমেন্টের পরে বলেছিলাম ট্রানজিশন এলিমেন্ট। এই ডি ব্লকটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। এই যে ডি ব্লক, এটাকে বলা হয়, ডি ব্লকটাকে বলা হচ্ছে, এই যে লিখে দিয়েছি ট্রানজিশন এলিমেন্টস, লেখাই আছে সন্ধিগত মৌলসমূহ। এটা কেন বলা হয়? ট্রানজিশন মৌল কাকে বলে? ট্রানজিশন মানে হচ্ছে সন্ধিগত। সন্ধি মানে কি? সন্ধিগত। আমরা সন্ধিক্ষণ কাকে বলি? দুটো ক্ষণ তার মধ্যবর্তী একটা সময়। সন্ধিগত মানে দুটো ব্লকের এস আর পি এর মধ্যে আছে বলে এর নাম হচ্ছে সন্ধিগত। এর ক্যারেক্টারগুলো বয়ে আছে। সন্ধিগত মৌল মানে হচ্ছে কি, যাদের একাধিক যোজ্যতা বা ভ্যালেন্সি দেখা যায়, যাদের অক্সিডেশন নাম্বারগুলো ডিফারেন্ট হতে পারে, যারা কালার কম্পাউন্ড বা রঙিন যৌগ তৈরি করতে পারে, যারা কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ তৈরি করতে পারে, এরকম একাধিক ধর্ম তোরা ডি ব্লকের জন্য পাবি, সন্ধিগত মৌলের জন্য পাবি। সেসব 4টে করে পয়েন্ট এস, পি, ডি এবং এফের জন্য মনেও রাখতে হবে। এটা মনে রাখবি 11-এর পরীক্ষার জন্য। এখন ডি কেমিক্যালি এই সন্ধিগত এস আর পি এর মধ্যে থাকে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এবারে কেমিস্ট্রির ভাষায় যদি বলি, ডি ব্লকের মধ্যে যে ডি ব্লকের বেশিরভাগ মৌলকে ট্রানজিশন বলা হয়। কেন বলা হয়? তার একটা কারণ আছে। ট্রানজিশন বলা হয়, ট্রানজিশন মৌল হওয়ার একটাই যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে তার আনফিল্ড ডি অরবিটাল চাই কোনো না কোনো জারণ স্তরে, কোনো না কোনো অক্সিডেশন স্টেটে। যদি তার আনফিল্ড ডি, অপূর্ণ ডি এর ভর্তি হতে গেলে 10টা লাগে, যদি 1 থেকে 9-এর মধ্যে ডি হয়, কোনো একটা স্টেটে তার কোনো আয়নে হলেও চলবে, মৌল একদম মৌলে না হলেও হবে, মৌলের পুরো নিউট্রাল পরমাণু বা অ্যাটমটাতে না হলেও হবে, আয়নেও কোনো তার আয়নেও যদি D10 না হয়ে D1 থেকে D9-এর মধ্যে থাকে, অর্থাৎ অপূর্ণ ডি উপকক্ষ থাকে, বা ইংরেজিতে বলবে আনফিল্ড ডি অরবিটাল, ডি সাবসেল, তাকে আমরা বলবো, তাদেরকে বলবো আমরা সন্ধিগত মৌল। দেখ এদের পুরো D1। এবারে দেখ কোবাল্ট 28, 3D8 4s2, ডি আনফিল্ড, অর্থাৎ কোবাল্ট হচ্ছে সন্ধিগত। এই 27, কোবাল্ট 27, 3D7, নিকেল 28, নিকেলের ক্ষেত্রে হচ্ছে 3D8, নিকেল হচ্ছে সন্ধিগত। কপার, তোরা এক্ষুনি আমাকে প্রশ্ন করবি, যদি অফলাইনে আমি পড়াতাম, তোরা বলতে স্যার কপারটা তাহলে বলুন তো, কপার 29 তো 3D10, তাহলে এটা কি সন্ধিগত নয়? না, কপার সন্ধিগত। কেন সন্ধিগত? দেখ, কপারের দুটো জারণ স্তর থাকে, কিউপ্রাস আর কিউপ্রিক। কপার প্লাস আয়ন আর কপার 2+ আয়ন তৈরি করা যায়। কপার প্লাস আয়নের 3D10 এখনও ডিটা সম্পূর্ণ, কিন্তু কপার 2+-এর 3D9 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখ, এই জায়গাতে এসে আনফিল্ড হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে পরমাণু শুধু হলে পরমাণুকেই হতে হবে তার কোনো মানে নেই, যদি কোনো আয়নের হয় তাহলেও চলবে। ওটাকে বলা হয় জারণ স্তর বা অক্সিডেশন স্টেট, যেগুলো আয়নগুলোকে বলা হয়। কোনো জারণ স্তর বা অক্সিজেন স্টেটে যদি তার ডিটা আনফিল্ড থাকে, তাহলে সেটা সন্ধিগত হয়ে যায়। তাই কপার একটা সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক নয়। জিঙ্ক 30টা হচ্ছে 3D10 4s2। জিঙ্কের একটা আয়ন হচ্ছে জিঙ্ক 2+, সেখানে হচ্ছে 3D10 4s0। তাই এখানেও কিন্তু ডিটা ফুলফিল্ড, অর্থাৎ জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়, জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় না। তাই এটা সন্ধিগত বলল। এদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বললাম। এস ব্লকের ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে কী কী? এস ব্লকের ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে এরা খুব
অক্সিডেশন, এরা হচ্ছে খুব রিডিউসিং এজেন্ট হয়, বিজারক পদার্থ হয়, এরা ক্যাটায়ন ফর্ম করে, এদের মেটালিক নেচার আছে, হাইড্রোজেন বাদ দিয়ে মেটালিক নেচার আছে, এদের ক্ষার বা অ্যালকালি তৈরি করার প্রবণতা দেখতে পাওয়া যায়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। পি ব্লকের মৌলগুলোর মধ্যে এদের মধ্যে এখানে যেমন শুধুই মেটাল, হাইড্রোজেন বাদ দিয়ে সবাই মেটাল, ডি ব্লকটাও পুরো মেটাল। পি ব্লকের মধ্যে মেটাল, নন মেটাল এবং মেটালয়েড, ধাতু অধাতু এবং ধাতুকল্প সবাই থাকে। এদের মধ্যে হ্যালোজেন, ইনার্ট গ্যাস, চ্যালকোজেন, নিট্রোজেন সব পাওয়া যায়। এরা জারণ ক্ষমতা বা অক্সিডেশন পাওয়ারটা এস ব্লকের থেকে অনেকটা বেশি হয়, যদিও জারণ ক্ষমতা আস্তে আস্তে ডান দিক থেকে বাঁ দিকে গেলে কমতে থাকে। এই গ্রুপ 7-এর যে মৌলগুলো আছে ফ্লুরিন, ওরা তীব্র জারক পদার্থ হয়, অক্সিডেশন প্রপার্টি তাদের ম্যাক্সিমাম থাকে। ফ্লুরিন হচ্ছে তীব্রতম জারক পদার্থ, একদম স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন। তাহলে এবং এদের বিভিন্ন রকমের ভ্যালেন্সি থাকে, ভ্যালেন্সিগুলো ডিপেন্ড করছে, তাদেরকে আমি আগে বলেছি কী করে ভ্যালেন্সিটাকে বার করা হয়। ভ্যালেন্সিটাকে আমি আরেকবার বলবো, ভ্যালেন্সিটাকে বার করার কথা তাদের বলবো, এখনও বলিনি, সেভাবে বলিনি, বলবো ভ্যালেন্সিটা। আচ্ছা, এরপরে চলে আসছে আমি এই পি ব্লকের পরে চলে আসছি ডি ব্লক। তো বললাম ট্রানজিশন, এই ব্লকটাকে বলা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টস। এখানটাতে লিখছি ইনার ট্রানজিশন এলিমেন্টস, বাংলায় বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত ধাতুসমূহ বা মৌলসমূহ। আভ্যন্তরীণ সন্ধিগত মৌলসমূহ বলা হচ্ছে, বোঝা গেল? আভ্যন্তরীণ সন্ধিগত মৌলসমূহ বলা হচ্ছে এটাকে। আভ্যন্তরীণ কেন? তো ভালো করে দেখ, এই ল্যান্থানামের হচ্ছে 57, হাফনিয়ামের 72, মধ্যেখানে 14টা মৌলকে যেহেতু জায়গা দিতে পারেনি, এখানে 15টা মৌলকে প্রথমে রেখে দিয়েছিল, লেখার অসুবিধার জন্য আলাদা করে এই গ্রুপটাকে এই পুরো সিরিজটাকে তৈরি করেছে। তাহলে অ্যাকচুয়ালি 14টা মৌলই তো এই ল্যান্থানামের এই জায়গাতে আছে, আবার এই 14টা মৌল তো এসির এই জায়গাটাতেই আছে। তাহলে এটা পুরো একদম 3Bর মধ্যে ঢোকানো আছে এই পুরো 28টা মৌলটাকে। তাহলে এরা অ্যাকচুয়ালি ডি ব্লকের মধ্যে অবস্থান করছে, তাই এদেরকে আভ্যন্তরীণ সন্ধিগত, মানে সন্ধিগতরা আবার ভেতরে আছে, বা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয় এদেরকে। এদের মধ্যে অ্যাক্টিনাইডসগুলো হচ্ছে এরা রেডিওঅ্যাক্টিভ হয়, এদের জারণ সংখ্যা সবাইকার 2, 3, 4 পর্যন্ত জারণ সংখ্যা দেখা যায়, +2টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এরা সবাই হচ্ছে মেটাল হয়, এরা বাকি সমস্ত প্রপার্টিগুলো এদের ডি ব্লকের মধ্যে, এরা কমপ্লেক্স তৈরি করতে পারে, এদের যৌগগুলো কালারফুল হয়, নানা রকমের কালারফুল কম্পাউন্ড তৈরি করে ইত্যাদি। তাহলে এসপিডিআরএফ ব্লকের জন্য 11-এর পরীক্ষার জন্য 4টে করে প্রপার্টি কিন্তু লিখে রাখবে এবং মনে রাখতে হবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইলেকট্রনীয় কনসেপ্ট। তোরা বাড়িতে নিজেরা করবি কি, যে কোনো জায়গায় এরকম করে একটা পর্যাসারণীটাই খুলবি। এই যে মডার্ন পিরিয়ড, যেটা মডার্ন, আমি বইয়েরটা দেখাচ্ছি, আমার বইটা এখানে খোলা আছে, এই যে দেখতে পাচ্ছিস, এই যে মডার্ন পিরিয়ডিক যে স্ট্রেচ পিরিয়ডিক টেবিল, বড়ো যে পিরিয়ডিক টেবিলটাকে বইয়ের থেকে নিবি, যে কোনো এটাকে আঙুল দিবি, আঙুলটা দিয়ে দেখবি যে এটার তার এই মৌলটার তার অ্যাটমিক নাম্বারটা কী হওয়া উচিত। আবার উল্টো দিক থেকেও দেখবি যে কী করে একটা কোনো অ্যাটমিক নাম্বার ধরে কী করে তার সেই মৌলটার গ্রুপ এবং পর্যায় এবং গ্রুপগুলোকে, শ্রেণী এবং পিরিয়ডগুলোকে কী করে বার করা যায়। যদি এটা আমি একটু শিখিয়ে দিচ্ছি, তাহলে দেখ উল্টো দিক থেকে কী করে, আমি একদিক থেকে শিখিয়ে দিলাম যে এখানে এই মৌলটা তোকে যদি বলা হয় এর ইলেকট্রনীয় বিন্যাস কীভাবে তুই বার করতে পারবি, এটা বার করতে পারবি, এটা বার করতে পারবি, এটা বার করতে পারবি, এগুলো বার করতে পারবি, শেখালাম। এরপরে একটা অ্যাটমিক নাম্বার বলে দেবো, সেই অ্যাটমিক নাম্বারটা ধরে তোকে বলতে হবে যে এই মৌলটার পর্যায় কত এবং শ্রেণী কত, পিরিয়ড কত এবং গ্রুপ কত, সেটা একটু শিখিয়ে দিচ্ছি, একটু দেখে নে। এই বড় ভাগটাকে মুছে দিলাম, বড় ভাগটাকে মুছে এরপর আমি করব পর্যায় ও শ্রেণী নির্ণয়, ডিটারমিনেশন অফ গ্রুপ অ্যান্ড পিরিয়ড, বাংলায় পর্যায় ও শ্রেণী নির্ণয়। আমি পড়াতে পিরিয়ড নির্ণয়টা বলেই দিয়েছি। পিরিয়ডের ক্ষেত্রে দেখ, পিরিয়ডটা কী করে বার করবি? পিরিয়ড মানে হচ্ছে ভ্যালেন্স সেল বা যোজক কক্ষ বা ইকুয়াল টু পিরিয়ড। ধর জিঙ্ক 30, এর পিরিয়ড কত তোকে যদি বলতে হয়, এটা জানা, ইলেকট্রনিক 3d10(4s2), তাহলে ভ্যালেন্স সেল 4, তাহলে এর পিরিয়ডটা অবশ্যই 4 হবে। এবারে হচ্ছে 2 নম্বরে হচ্ছে গ্রুপ। এই গ্রুপ নির্ণয়ের বেলাতে কতগুলো স্টেপ ফলো করবি।
সেটা হচ্ছে স্টেপ এ, বি, সি আর ডি, চারটে স্টেপ। 1 নম্বর স্টেপে হচ্ছে একদম পরিষ্কার খাতাতে এই জায়গাটাকে লিখে নে যে প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখবি। প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন পুরোপুরি একদম ওই এরকম ডট ডট দিয়ে নয়, কনফিগারেশনকে লিখবি। ইলেকট্রনিক কনফিগারেশনকে প্রথমে লিখে নিবি। 2 নম্বরে হচ্ছে যেটা লাস্ট ইনার্ট গ্যাস হবে তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আন্ডারলাইন করবি, মার্ক এ লাইন আন্ডার NH2NP6 NH2NP6 নয়, লাস্ট P2P6, লাস্ট S2P6 কনফিগারেশন। এটাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। শেষ S2P6 মানে হচ্ছে ইনার্ট গ্যাস, শেষে যে S2P6টা পাবি তার নিচে একটা দাগ দিবি, মার্কের লাইন আন্ডার লাস্ট S2P6 কনফিগারেশন। শেষ S2P6 বিন্যাসের নিচে একটা দাগ দাও, বাংলায় লিখে নিবি, একটি দাগ দাও। সিতে হচ্ছে তার পরের পয়েন্টে পরবর্তী ইলেকট্রনগুলিকে যোগ করো। তাহলে এটাকে বাংলায় লিখি, একবার ইংরেজিতে লিখলাম, পরবর্তী ইলেকট্রনগুলিকে যোগ, অ্যাড দ্য নেক্সট ইলেকট্রনস, ইংরেজিতে যারা লিখছিস। এরপর যোগ করার পরে তারপরে হাতে গণনা, অর্থাৎ ম্যানুয়ালি। এই যে তোদেরকে সেই আড়াআড়ি করে লিখে দিয়েছিলাম 1A 2A ওল্ডে, 1A 2A 3A 4A করে করে, তারপরে আবার 8 1B 2B করে, আবার মডার্নে হচ্ছে কি মানে স্ক্যাচে হচ্ছে 1A 2A, তারপরে 3B 4B করে করে 2B পর্যন্ত, তারপর আবার 3A 4A করে, আবার নিচে আছে IPCতে 1 2 3 4 5 6 করে 18 পর্যন্ত। ওই যে লিখে দিয়েছিলাম ওইখানে আঙুলে গুনলেই হয়ে যাবে। যেমন ধর এই যে জিঙ্কের বেলাতেই, এই জিঙ্কের উদাহরণটাকে এটা জিঙ্ক 30, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, কিন্তু সাজিয়ে লিখতে হবে প্রতীকের, 4s2 3d10 নয়, সাজিয়ে লিখতে হবে। দেখ এটা একটা S2P6, আবার এটা একটা S2P6, যেটা লাস্ট তার নিচে দাগ দিয়ে দে। এটাও S2P6, এটাও S2P6, লাস্ট S2P6 যেটা সেখানে পরপর S2 আর P6 আসবে, সেখানে দাগ দিয়ে দে। পরের ইলেকট্রনগুলোকে যোগ করতে হবে, 10 আর 2 এ 12, 12 দিয়ে এবারে গুণ। IPCতে 12 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12ই হবে। IPCতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর যদি ক্যাজে বলিস ক্যাজ, তাহলে হবে কি 2B, আর যদি ক্যাজে যদি বলিস হচ্ছে কি 2B হয়ে যাচ্ছে। দেখবি তোরা খাতায় বইয়ের থেকে দেখবি 2B, তাহলে 2B, তাহলে 4 নম্বর পিরিয়ডটা হয়েছে 4 আর 2B বা 12 IPCতে, তাহলে 4 আর 12 এরকম করে দেখবি 4 নম্বর পর্যায়টা 4 আর 12 নম্বর গ্রুপ এরকম 4 আর পর্যায়ে দেখবি কোথায় আসছে, দেখবি জিঙ্ক পাচ্ছিস। এরকম যে কোনো মৌলের বেলায় তোরা করতে পারিস, দেখবি তোরা একদম নির্ভুল রেজাল্ট পাবি। গ্রুপ এবং পর্যায়গুলোকে কিন্তু করে রাখবি। আমি তোদেরকে তোরা নিজেরা প্র্যাকটিস করবি, 10টা প্র্যাকটিস করবি, যেখানে আটকাবে বলবি। আমি এখানে একটা অ্যাবনর্মালিটি পাবি, সেটাকেও শেয়ার করে দিচ্ছি তোদের। এখানে অ্যাবনর্মালিটিটাকেও আমি শেয়ার করে দিচ্ছি, সেটাকেও কিন্তু আমি তোদের শেয়ার করে দিচ্ছি। অ্যাবনর্মালিটি যেটা পাবি সেটা যে থার্ড পিরিয়ডে আর সেকেন্ড পিরিয়ডে, অ্যাকচুয়ালি থার্ড পিরিয়ড পর্যন্ত সবাইকার মুখস্থ থাকে, থার্ড পিরিয়ড নিয়ে ভাবার কোনো মানেই হয় না। থার্ড পিরিয়ডটা পর্যন্ত আমি থার্ড পিরিয়ডের মৌলকে বলছি। ধর ফসফরাস 15, এটাকে দিয়ে বোঝালে বুঝতে পারবি। 1s2 2s2 2p6 3s2 3p3 2 1 2 4 6 4 10 12 13 15। লাস্ট ইনার্ট গ্যাস হচ্ছে এটা, ইনার্ট গ্যাস কনফিগারেশন বা S2P6 কনফিগারেশন হচ্ছে এটা। এরপরে হচ্ছে তাহলে পিরিয়ডটাকে আগে বাদ করে দিই, 3 নম্বর পর্যায়ে, তাহলে পিরিয়ড হচ্ছে 3, ভ্যালেন্সেল 3। আর গ্রুপটা কী হবে, গ্রুপটা দেখ 2 আর 3 5, তাহলে 5 করলে কিন্তু তোরা যদি বইয়ের ধরে ধরে গুনিস 1A 2A, ক্যাজে বলছি 1A 2A 3B 4B 5B হয়, কিন্তু 5Bতে গিয়ে দেখবি যে নেই ফসফরাস, 5Aতে আছে। যদি IPC দিয়ে করিস 1 2 3 4 5 হওয়া উচিত, কিন্তু দেখবি ফসফরাস 15তে। তাহলে কোথায় ভুলটা করছি, এখানে হচ্ছে আঙুলে গোনাতে ভুল করছি। দেখ কেন ভুল করছি, অ্যাকচুয়ালি তৃতীয় পর্যায়ের বেলায়, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখবি যে আমি IPC দিয়ে বলছি, বুঝতে সুবিধা হবে। ক্যাজে তোরা ওটাকে ফেলে দিবি তাহলেই হবে। 3 থেকে 12 পর্যন্ত গ্রুপটা কিন্তু মিসিং। 1 2 এর পর আছে 13 14 15 16 17 18, 1 2 এর পর 13 14 15 16 17 18।
তা তোকে আঙুলে গুনতে হবে কেমন, 5টা যোগ হয়েছে, 3 আর 2 5, তাহলে 1 2 13 14 15, তাহলে আইপিসিতে 15 মানেই হচ্ছে ক্যাশে 5-এ, আইপিসিতে 15। তাহলে এইভাবে তোরা যে কোনোটার বার করতে পারবি। এবং তোরা এরকম নিজেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক থেকে ওই অ্যাবনর্ম্যালগুলোকে করিস না, যেগুলো অ্যাবনর্ম্যাল বাদ দিয়ে যে কোনো মৌলকে তোরা নিজেরা চেষ্টা করবি, এবং বড় বড় মৌলের ক্ষেত্রেও চেষ্টা করতে পারিস। এবং সেখানে তোরা দেখবি যে তোরা গ্রুপ এবং পর্যায় এবং শ্রেণীটাকে বার করতে পারছিস কি না। যেখানে আটকাবে আমি তোদেরকে একটা টাইম দিয়ে দেবো এই জায়গাটাকে আলোচনা করার জন্য। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে কিন্তু এটা আলোচনা হবে, সেখানে তোরা সবাই পার্টিসিপেট করবি আশা করি, এবং অসুবিধাগুলোকে আমাকে বলবি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আরেকটা মজার জিনিস পরের দিন শেখাবো, খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটা। অ্যাকচুয়ালি ধর তোকে 11-এর ক্ষেত্রে 30 বা 35 পর্যন্ত আসবে উচ্চ মাধ্যমিক লেভেলে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। জয়েন্টের বেলায় তো 112 নম্বর মৌলটারও আসতে পারে, 115 নম্বর মৌলটারও আসতে পারে। তুই 115 নম্বর মৌলটা যদি আব্বা প্রিন্সিপাল ধরে ইলেকট্রনীয় বিন্যাস লেখিস, তারপরে গ্রুপ বার করতে যাস বা তার পিরিয়ডিক কোনো প্রপার্টিকে বার করতে যাস, জাস্ট ভোর হয়ে যাবে। তাহলে বড় বড় মৌলগুলোর কীভাবে ইলেকট্রনীয় বিন্যাসটাকে মুখে মুখে বার করা যায় সেই পলিসিটাকে শেখাবো, যেটা তোদের এখানে গ্রুপ এবং পিরিয়ড বার করতে একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে। তোকে যদি বলা হয় আচ্ছা বলো তো যে 55 নম্বর যে মৌলটা আছে বা 53 নম্বর যে মৌলটা আছে তার গ্রুপ কত বা পিরিয়ড কত, তোরা যাতে একদম প্রায় মুখে মুখে 2-1 মিনিটের মানে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে যেন তোরা বার করে দিতে পারিস, তার পদ্ধতি পরের দিন আমি শেখাবো। ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। তাহলে তোরা এই পর্যন্ত থাক, তোরা এই জায়গাটাকে প্র্যাকটিস কর, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ভালো করে বইটাকে তোরা পড়েও নে, বিশেষ পড়া দরকার আছে একটু, অবশ্যই একটু পড়ে নিবি, কারণ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এ ব্লকের ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু কাকে বলে 4টে করে মনে রাখতে হবে, সব নানা রকম এই জায়গাটাগুলো আছে, রিডিং পড়ে নিবি। এবং সবথেকে আসল জায়গা হচ্ছে গ্রুপ আর শ্রেণীটা বার করা। যে কোনো তোরা একটা মৌলকে ধরবি, একটা অ্যাটমিক নাম্বার নিজেদের পছন্দ মতো একটা অ্যাটমিক নাম্বার নিবি, এবং সেখানে তোরা দেখবি ইলেকট্রনিক বিন্যাস থেকে গ্রুপ এবং শ্রেণীটাকে গ্রুপ এবং পিরিয়ডটাকে বার করতে পারছিস কি না বইয়ের সঙ্গে। তারপরে করার পরে চেক করবি, মিনিমাম 10টা প্র্যাকটিস করবি। এস, পি আর ডি ব্লকের ক্ষেত্রে প্র্যাকটিসটাকে সীমাবদ্ধ রাখবি, এফের ক্ষেত্রে রাখতে পারিস। এফের ক্ষেত্রে আসবে না, এফেরটা আরও সোজা, কারণ যদি লাস্টে যদি এফ ইলেকট্রন আসে তাহলে জানবি তো এফ ব্লক, আর যদি 4F আসে সেটা ল্যান্থানাইট, আর 5F আসলে অ্যাক্টিনাইট। অতএব ওটা জয়েন্টের ক্ষেত্রে ওরকম দেবে না, তাহলে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। অত বোকা জয়েন্টের টিচাররা নয়, যারা কোশ্চেন সেটার তারা কত বোকামি করবে না। ইলেকট্রনিক বিন্যাস থাকলে ফট করে ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইটস বোঝা যায়, কারণ লাস্ট ইলেকট্রন যদি 4F আসে ল্যান্থানাইট, 5F আসলে অ্যাক্টিনাইট। তো এটা তোরা প্র্যাকটিসটা করবি এস, পি আর ডি এর মধ্যে, এই 3টের মধ্যে গোটা 10-12টা প্র্যাকটিস করে নিবি। অসুবিধা হলে আমাকে জানাবি। তাহলে আজকে এই পর্যন্তই, চলি, বাই, ভালো থাকিস।